তুই আমার বিশ্বাস ছিলি লিখেছেন জান্নাতি আক্তার যারা পর্ব ৪২। একদিনের মধ্যে বিয়ের এত এত আয়োজন করতে হচ্ছে। মিমের বাবা এবং তিশার বাবাকে সঙ্গে নিয়ে পুরো গ্রাম দাওয়াতে গেল। আহাদ তালুকদার আর আদিব শেখের দায়িত্বগুলো বেশি পড়ে গিয়েছে। দুজন মিলে গ্রাম টু শহরে যাওয়া আসা করছে বিয়ের বাজার করতে। আহিনের দায়িত্ব পড়ে গিয়েছে মা রাবেয়া তালুকদার আর ফুফি আনহা শেখকে নিয়ে শহরে শপিং করতে। তাদের সাথে অবশ্য মিমদের বাড়ির পাশে টাকিও আছে। রূপালী বেগমের ফ্রেন্ড এদিকে আনাস এর ঘাড়ে দায়িত্ব পড়ে গিয়েছে বাড়ির ডেকোরেশনের দিকটা সামলানো। একদিনের ভিতরে এত এত কাজ সবাই মিলে ভাগ করে নিয়েছে যে আদনান তালুকদার ফোনে গেস্টদের ইনভাইট করছে আর তাকবীর সে একা হাতে ফোনে অফিসের দিকটা সামলাচ্ছে। নূরফিয়া গতরাতে আরসদের সাথে শহরে চলে গিয়েছে। তিশা গ্রামে থেকে গেছে, যদিও সে বাড়ির বড় বউ, তবুও প্রেগনেন্সি অবস্থায় এতবার গাড়িতে যাওয়া ঠিক হবে না। বিদায় তাকে আরসের আম্মু গ্রামে থাকতে বলেছে। যেহেতু বিয়ের অনুষ্ঠানের জন্য অনর্গল শহর টু গ্রাম যাওয়া আসা চলবেই, তাতে তিশার প্রেগনেন্সির ঝুঁকি হতে পারে। গ্রামের বিয়ে বলে কথা, সকলে হাতে হাতে দলে দলে লোকেরা বিয়ে বাড়িতে আসছে বিয়ে দেখতে। আর বিয়ে দেখতে আসা মানুষদের পান সুপারি দিচ্ছে আদিবা তালুকদার আর রূপালী বেগম শপিংয়ে যাওয়ার কারণে বাড়ির মেহমানদের জন্য রান্নাবান্না করছে। সময়টা বিকেলের ঘরে। মিমের মেহেদির জন্য গাছ থেকে মেহেদি পাতা তুলে বাড়ছে। আরাত, আয়রা আর তিশা মিলে তিশাদের উঠানে মেহেদি গাছ থেকে মেহেদি পাতা তুলছে। মেহেদির পাতার ডালা নিয়ে তিশাদের উঠান থেকে মিমদের উঠানে আসতেই দেখা গেল রাস্তা দিয়ে একটা গাড়ি উঠোনে ঢুকলো। আরাত, আয়রা সেদিকে উৎসাহ দৃষ্টিতে চেয়ে থাকলো। কে এসেছে দেখতে। গাড়িটা উঠোনে আটকাতেই গাড়ি থেকে নেমে পড়ল মায়া আর সন্ধ্যা। দুজন গাড়ি থেকে নামতেই আরাত আয়রাকে উঠোনে দেখে সন্ধ্যা মায়া খুশিতে উৎফুল্লতা হয়ে দৌড়ে এসে আরাত আয়রাকে জড়িয়ে ধরল। আরাত আয়রাও খুশি হয়ে জড়িয়ে ধরল। সন্ধ্যা উৎফুল্লতা সহিত বলে উঠল, ফাইনালি মিম আরস এক হচ্ছে। মায়া বলল, বিশ্বাস কর, আমি ভাবতেও পারিনি এত বছর পরে ওদের এভাবে পূর্ণতা দেখতে পারবো। এরা হাসি মুখে বলে উঠল, সত্যিকারের ভালোবাসার কাছে রাগ অভিমান অতি তুচ্ছ। আরাত গাড়ি থেকে তাকিয়ে বলল, হানিয়া আপু, আশিক ভাইয়া, হাবিব ভাইয়া, আদিল ভাইয়া, বাকি সবাই কই? গাড়ির বিপরীত পাশ থেকে নেমে এলো আশিক, হাবিব, তাদের পেছনে হানিয়ার কোলে ছোট্ট ফুটফুটে একটা ছেলে সন্তান। যদিও ছেলেটা সন্ধ্যা আর হাবিবের। আর আশিকের কোলে 4 বছরের মহুয়া। হ্যাঁ, মহুয়া হচ্ছে আশিক মায়ের রাজকন্যা। আশিকের মুখে সেই চিরচেনা দুষ্টুমির হাসি। এই তো আমরা, আমাদের ছাড়া বিয়ে জমবে নাকি? সবাই হেসে উঠল। আরাত হাসি মুখে আশিকের দিকে কোল থেকে মহুয়াকে নিজের কোলে নিতে নিতে বলল, আপনাদের ছাড়া বিয়ে জমবে কিনা জানি না, তবে আমার মামনিকে ছাড়া বিয়ে একদম অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক না মামনি? মহুয়া আরাতের কোলে উঠে আনন্দ উচ্চারিত হয়ে বলল, মামনি, আমি মাহাপুর কাছে যাব। যাবে তো মামনি, একটু ওয়েট করো। আয়রা চিল্লিয়ে বলে উঠল, আদিল ভাইয়া, গাড়িটা আম গাছের নিচে পার্ক করে আসেন। আদিল গাড়ি পার্ক করতে লাগলো। সবাই সেদিক থেকে চোখ ফিরিয়ে পুনরায় আয়রা হানিয়াকে বলে উঠল, কেমন আছো আপু? হানিয়া আয়রার কথায় হাসি মুখে উত্তর করলো, আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আয়রা তো উত্তর করলো, আলহামদুলিল্লাহ আপু, আমরাও ভালো আছি। তোমার নতুন জীবন কেমন কাটছে? আয়াতের কথায় হানিয়া কিছু বলতে যাবে, তার আগে আশিক বলে উঠল, ভালোবাসা পূর্ণতা পেয়েছে, ওদের নতুন জীবন কেমন কাটবে বুঝতে পারছো না? আশিকের কথায় সবাই হেসে উঠল। হানিয়া নিজের ভাইয়ের সামনে এমন কথাটা খানিকটা লজ্জাই পেল। হাবিবকে হাসতে দেখে হানিয়া লাজুক হেসে মুখ অন্যদিকে ফিরালো। হ্যাঁ, হানিয়া আর আদিল বিয়ে করেছে। তাদের বিয়ে 2 বছর হতে চলল। তবুও সবার কাছে তারা নতুন দম্পতি। হাবিব বোনকে লজ্জা পেতে দেখে প্রসঙ্গ পাল্টে বলল, আরিশা আমান আসেনি? আয়রা বলে উঠল, না, এখনো আসেনি, কাজকে আসবে, রাত হবে মেবি। হাবিব পুনরায় বলল, ওকে, আনাজকে দেখছি না। আপনার বন্ধু বাড়ির ভেতরে ডেকোরেশনের কাজে লোকদের হেল্প করছে, চলেন বাড়ির ভেতরে যাই। গল্প করতে করতে সবাই বাড়ির ভেতরে চলে গেল। মিম আরুষের বিয়ের কথা শোনা মাত্র কেউ আর সময় নষ্ট করেনি। সাথে সাথে বিয়ের শপিং করে একদম 3-4 দিনের জন্য লাগেজ গুছিয়ে গ্রামে চলে এসেছে। সন্ধ্যার আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসছে, চারিপাশে ধীরে ধীরে যত অন্ধকার নেমে আসছে আর বিয়ে বাড়ির সাজসজ্জা ততই ফুটে উঠেছে। উঠোন জুড়ে ঝুলছে হলুদ আর কমলা রঙের কাপড়, তার ফাঁকে ফাঁকে গাঁদা ফুলের মালা, দরজার সামনে ছোট্ট একটা বোর্ডে লেখা মেহেন্দি নাইট, আর চারিপাশে জ্বলজ্বল করছে ছোট ছোট ফেরি লাইট। উঠোনের মাঝখানে মেহেদি হলুদ সন্ধ্যার জন্য একটি জায়গা তৈরি করা হয়েছে, যেখানে সবার জন্য ছোট ছোট আসন রাখা হয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চারা হই হুল্লোড় করে খেলা করছে। যত রাত পাচ্ছে তাতেই বিয়েবাড়ির গ্রামের বৌজিরা এসে যাচ্ছে। উঠোনে এক পাশে সাউন্ড বক্সে বেজে যাচ্ছে। সাউন্ড বক্সের তালে তালে 7-8 বছরের ছেলেমেয়েরা নাচানাচি করছে। কখনো গানের তালে তালে নিচেও উচ্চস্বরে গেয়ে যাচ্ছে। চারিদিকে এত এত আনন্দ ও উচ্ছ্বাসের মাঝে মিমি গেলকুনির চেয়ারে বসে
ফোনে আরুষের সঙ্গে কথা বলছে। মিমদের বাড়ির পাশের এক ভাবি আরাত আয়রা তুলে আনা মেহেদি পাতায় বেটেই যাচ্ছে। যদিও মেহেদি পাতা আঙ্গুলের আগায় লাগাবে, আর তার চারিপাশে গ্রামের মাচাচিরা বসে আছে, কেউ তো দাঁড়িয়ে গীত গেয়ে যাচ্ছে। আদিবা তালুকদাররা সেসব মানুষদের জন্য রান্না তুলে দিয়েছেন। ওনারা অনেক রাত পর্যন্ত বিয়ে বাড়িতে থাকবে, গীত গাইবে, মজা করবে। আরাত, আয়রা, মায়া আর সন্ধ্যা চারজন বাড়ির ভেতরে থেকে বাইরে বের হলো। সবাই কমলা রঙের শাড়ি পরেছে। আরাত তো বরাবরের মতো মাথায় স্কার্ফ, আর বাকি সবাই কেউ খোলা চুল তো কেউ বেনি করে তাজা কাঁচা ফুল দিয়ে দিয়েছে মাথায়। তাদের চারজনের হাতে মেহেদি ডালা। তিশা উঠানে থেকে আগে চেয়ারে বসেছিল। মেহেদি ডালাগুলো রেখে দিতেই আশিক এসে পড়ল, কই বিয়ের কোণে কই? হয়ে যাক একটা ড্যান্স। মায়া আশিকের কথায় বিরক্তি মুখে বলল, কেন এমনি মেয়েরা পাত্তা দিচ্ছে না বুঝি যে ডান্স করে মেয়েদের অ্যাটেনশন নিতে হবে? আশিক মায়াকে রাগাতে অ্যাটিটিউড নিয়ে বলল, ও হ্যালো, এক বাচ্চার মা, মেয়েরা তোমার হাজব্যান্ডের অ্যাটেনশন পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে, বুঝতে পারছো? আশিকের কথায় মা তাচ্ছিল্য হেসে বলল, যে মেয়ে তোমার অ্যাটেনশন পেতে চাই, বুঝতেই হবে সেই মেয়ের রুচির দুর্ভিক্ষ আছে। হ্যাঁ হ্যাঁ জানি তোমার রুচির দুর্ভিক্ষ আছে, আর ঘটা করে বলতে হবে না। কথাটা বলে আশিক হাসতে হাসতে আহিনীর সাথে হাই ফাই করল। মায়ের আগে চোখে তাকিয়ে আছে। সবার মুখে হাসি। আয়রা মায়ের দিকে তাকিয়ে বলল, তোর আর ঠিক হবি না। একটা দীর্ঘশ্বাস পেলে পুনরায় আরাতের দিকে তাকিয়ে বলল, এই আরাত, মিমকে ডাক, রাত হয়ে যাচ্ছে। আরাত মিমের রুমের দিকে তাকিয়ে দেখল মিম সবুজ লেহেঙ্গা পরে রেডি হয়ে বেলকনিতে বসে ফোনে কথা বলছে। আরাত ডাক ছাড়লো মিমকে বের হতে। মিম ফোন কেটে দিয়ে রুম থেকে বের হয়ে উঠোনের উদ্দেশ্যে হাঁটতে নিলেই দেখল পার্থ সোফাতে বসে বিরাটের সাথে দুষ্টুমি করছে। মিম পার্থর পেছনে এসে মাথায় গাঁটটা মেরে হাত ভাঁজ করে দাঁড়ালো। পার্থ আজ সবার মতো বেগুনি রঙের পাঞ্জাবি পরেছে। সকাল থেকে আনাসের সঙ্গে হাতে হাত লাগিয়ে বাড়ি সাজাতে হেল্প করে বিকালে বেলা টায়ার্ড ফিল করায় ঘুমিয়ে পড়ল। সেই ঘুম থেকে মাত্র উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে সোফায় বসে। কিছুক্ষণ পর বিরাট এসে পার্থর পাশে বসে এবং টুকিটাকি কথা বলে। সেখান থেকে বিরাট পার্থকে নিজের কোলে তুলে নিলে দুষ্টুমি করতে লাগে। মিম হঠাৎ মাথায় গাঁটটা মারাই পার্থ মাথায় হাত দিয়ে বিরক্তিকর মুখে পিছু ফিরে তাকায়। মিমকে দেখে পার্থর মুখ ধীরে ধীরে বিরক্তি থেকে স্বাভাবিক হয়ে আসে। পার্থ অতি দ্রুত চোখ অন্যদিকে ফিরিয়ে একটা চোখ গিলে ছোট কিন্তু গম্ভীর কণ্ঠে বলে, তুই? হ্যাঁ আমি। বাইরে সবাই এনজয় করছে, তুই বাড়ির ভেতরে কি করছিস? বিরাট এতক্ষণ পার্থর কোল থেকে নেমেই বাহিরের দিকে দৌড় দিয়েছে। পার্থ বাহানা দিতে চাইল, প্রচুর মাথা ব্যথা, সাউন্ড বক্সের ব্রেক নিতে পারছি না। তোর কোনো বাহানা শুনবো না, চল বাহিরে চল। মিম জোর করে পার্থর হাত টেনে বাড়ির বাহিরে নিয়ে যেতে লাগলো। পার্থ আর কিছু বলতে পারল না, চুপচাপ মিমের সাথে উঠোনে চলে এলো। আমার আরিশা সন্ধ্যার দিকে এসেছে। আনাস, আশিক, হাবিব, আদিল, পার্থ, আহিন ছয়জন মিলে চেয়ার পেতে গ্রামের মেয়েদের গীত শুনছে। বলতে গেলে তারা এর আগে এমন বিয়ে দেখেনি। শহরে তো শুধু সাউন্ড বক্সে গান শোনা যায়, কিন্তু গ্রামের বিয়েতে এমন গীত হয়ে থাকে। তাই সবাই একখানে বসে নিজেরা আড্ডা দিচ্ছে আর এনজয় করছে। এদিকে আয়রা মিমকে মেহেদি দিয়ে দিচ্ছে, আর তাদের ঘিরে বসে আছে আরাত, আরিশা, তিশা, মায়া, সন্ধ্যা আর হানিয়া। সবাই উঠানে গোল করে গল্প করছে, হাসাহাসি করছে আর মেহেদি দিয়ে দিচ্ছে। হঠাৎ বক্সে গান বেজে ওঠায় সবার মনোযোগ নষ্ট হয় বক্সের দিকে তাকালো। বক্সের সামনে রাফিকে দেখে সবাই অবাক হলো, কেননা রাফি ছেলে পক্ষ। পরক্ষণে রাফিকে গেটের দিকে দৌড়ে যেতে দেখে সবার নজর গেটের দিকে চলে গেল। গেটের সামনে আরশ, রাফি, মীরা, নরফিয়া, হানিফ সবাই হাসি মুখে দাঁড়িয়ে আছে। মেহেদি অনুষ্ঠানে বিয়ের বাড়িতে গেটের সামনে নতুন বরকে দেখে সবাই আনন্দে চিৎকার করে উঠল। গ্রামের কিছু মুরব্বীরা নতুন বরকে আসতে দেখে কটু কথা বলতে অবশ্য ছাড়ল না, কিন্তু তাদের কটু কথা ইগনোর করে আরশ কানের তালে তালে তাল মিলিয়ে নেচে উঠল। তেরে ঘর আয়া हाया तुझको लेने दिल के बदले में दिल का नजराना देने। तेरे घर आया हाँ तुझको लेने आया दिल के बदले में दिल का नजराना देने। मेरी हर धड़कन का बोले है सुन सुन सुन, साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन को शर्माए, हाय साजन जी घर आए। এবার আশিক, আদিল, হাবিব, রাফি, আমান আর থেমে থাকলো না। সবাই দৌড়ে গিয়ে নাস্তা শুরু করলো। মুহূর্তের মধ্যে পরিবেশে হৈ হুল্লোড়, হাসাহাসি, আনন্দে উল্লাসে মেতে উঠল। আরাত হাতের তালি দিতে দিতে ওদের থেকে কিছুটা দূরে তিশার পাশে চেয়ার টেনে বসে এনজয় করতে লাগলো। আয়রা, মায়ের সন্ধ্যা, হানিয়া মেহেদি দেওয়া বন্ধ করে উঠে দাঁড়ালো এবং মিমের পাশে দাঁড়িয়ে মিমকে ইশারা করতে নাচার জন্য। মিম অবিশ্বাস্য চোখে আরশকে দেখছে, কেননা কয়েক মিনিট আগেও মিম আরশের সাথে ফোনে কথা বলেছে। মিম জানতোই না আরশ এখানে এসে এভাবে হঠাৎ করে সারপ্রাইজ দেবে। কোনো গাড়ির শব্দ কিছুই শুনতে পায়নি। আরশ হাত উঁচু করে নাচতে নাচতে হাসি মুখে মিমের দিকে তাকিয়ে আছে। মিম নিজের অবিশ্বাস্য চাহনি কাটিয়ে সবার জোড়াচুরিতে লাজুক হেসে আরশের চারিপাশে ঘুরতে ঘুরতে গিয়ে উঠল, ये दिल चलेगा अब कोई ना बहाना, गोरी को होगा साजन के घर जाना,
মাথে কি বিন্দিয়া কিয়া বলে হাই সুন সুন সুন। সবাই মিলে একসাথে নাচতে নাচতে সাজান জিঘর আয়ে সাজান জিঘর আয়ে দুলহান কিউ শর্মায়ে সাজান জিঘর আয়ে। সবাই একসাথে হাততালিতে মেতে উঠল। মিম আরসকে ফিসফিস করে বলল, কয়েক মিনিট আগেই তো কথা হলো, তখন তো বলেননি যে আপনি এখানে আসতেন। আরসও মিমের মতো ফিসফিস করে কানের কাছে মুখ লাগিয়ে বললে সারপ্রাইজ থাকতো না ম্যাম। আর আপনার এই মায়াবী মুখের অবিশ্বাস্য চাহনি দেখার সৌভাগ্য আমার হতো না। মিম আরসের কথায় লাজুক হাসল। আরাত বসে থাকতে পারল না, পার্থকে লক্ষ্য করে বলল, বাড়ির সবাই যখন আনন্দে মশগুল, ছেলেটা একা একা সবার থেকে দূরত্ব করে গম্ভীর মুখে মিম আর আরসকে দেখছে, অথচ বাকি সবার সাথে। এই বিয়েতে পার্থর বেশি খুশি হওয়ার কথা ছিল। আরস বেশ অবাক হলো, মনে মনে কিছু একটা ভেবে নিজের ভাবনায় নিজেই গালি দিল। রোশনির কথা মতো পার্থকে তো রোশনিকে ভালোবাসে, এবং পার্থ বাংলাদেশে কখনো আসবে না। পার্থ অন্য মেয়ের সাথে লিভিনে ছিল, বন্ধুদের সঙ্গে বাজি ধরে রোশনির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। রোশনিকে নিজের প্রেমের জালে বাংলাদেশ থেকে কানাডায় নিয়ে যাওয়ার বাজিতে আর যখন রোশনিকে সামনাসামনি দেখলো, রোশনিকে ভালো লাগতে শুরু করলো আর নিজে নিজে উপলব্ধি করলো সে রোশনিকে চিট করেছে। এই একটা কারণে পার্থ আর রোশনির সামনে দাঁড়ায়নি। নিজের ফোনে শুধু রোশনি না, নিজের ফ্রেন্ডদের, এমনকি যে মেয়েটার সাথে লিভিনে ছিল তাকে পর্যন্ত সবখান থেকে ব্লক করে দিয়ে কানাডা থেকে আমেরিকা নিজের জন্মভূমিতে চলে যায়। এসব রোশনি আরাতকে বলেছিল। সেই হিসেবে পার্থ রোশনিকে ভালোবাসে, কিন্তু পার্থর চাহনিতে আজ আরাত ভিন্ন কিছু দেখছে। আরাত একবার ভাবলো পার্থর সঙ্গে কথা বলবে, পরক্ষণে আহিনের কথাই আরাত মাথা থেকে সব ছেড়ে ফেলে দিয়ে সেদিকে মনোযোগ হলো। আরস, হাই গাইস, অ্যাটেনশন প্লিজ। আমরা এখন একটা গানের কলি খেলবো, সো যার গানের কলি খেলতে ইচ্ছুক সবাই গোল হয়ে বসে যায়। আর হ্যাঁ, আজকের গেমের রুলস কিন্তু ভিন্ন হবে। চেঞ্জটা কি হবে ওটা না হয় খেলার সময় জেনে নেবেন। তো সবাই রেডি? হারিয়া ভারিয়া। আইনের কথা সবাই গোল হয়ে বসলো। পার্থকে চুপচাপ বসে থাকতে দেখে মিম পার্থর হাত ধরে নিয়ে এসে খেলায় অংশগ্রহণ করলো। আহিন খেলার রুলস বলে দিল, তেমন আলাদা কিছু না। ছেলেরা একদল আর মেয়েরা আরেক দল। তাদের মধ্যে আরস মিমও আছে, তবে খেলায় রেফারি হিসেবে আহিন থাকছে, আর আহিন ডিসাইড করবে কে কোন অক্ষর দিয়ে কানের কলি খাইবে। এদিকে হাতে মেহেদি অসম্পূর্ণ থাকায় পুনরায় আয়রা মিমকে মেহেদি দিতে লাগলো। সন্ধ্যা মায়াকে মেহেদি দিয়ে দিচ্ছে, তিশা হানিয়াকে দিয়ে দিচ্ছে। মেহেদি দিতে দিতে খেলা শুরু হয়ে গেল। কিন্তু খেলার শুরুতে একটা গ্লাসে কয়েকটা ভাঁজ করা কাগজের টুকরো ছিল। আশিক সেগুলো ঝাঁকিয়ে আহিনের সামনে গ্লাসটা ধরল। আহিন প্রথম একটা কাগজের টুকরো তুলে নিয়ে ভাঁজ খুলে দেখলো কি অক্ষর আছে কাগজের ভাঁজে। আশিক আহিনকে জিজ্ঞেস করলো কি অক্ষর লেখা। আহিন কাগজটা দেখিয়ে বলল, তো দিয়ে গান গাইতে হবে, বাট আমি যেহেতু খেলার রুলস চেঞ্জ করেছি, তাই আমি যাকে বলবো সেই গাইবে। রিল্যাক্স গাইস, এত টেনশনে কিছু নেই। যাকে অক্ষর দেওয়া হবে সে যে কোনো গানের মাঝখান থেকে গাইতে পারবে, জাস্ট অক্ষরের সাথে ম্যাচ হলেই হবে। আনাস বলল, বুঝতে পেরেছি, আর লেট করিস না, শুরু কর। কে আগে গাইবে নাম বল। আনাসের কথায় আহিন দুষ্টু হেসে আনাসের দিকে ভ্রুত নাচাতে লাগলো। আনাস বিরক্ত হয়ে বলল, প্রথমে আমার পালা। আহিন দুষ্টু হেসে বলল, ন তোমার বউ। আয়রা মেহেদি দিয়া বন্ধ করে দিয়ে চোখ মুখ কুচকে বলল, আমি আমি পারবো না, মেহেদি দিয়ে দিচ্ছি, অন্য কাউকে গাইতে বল। সবাই একসাথে বলে উঠল, না না, কোনো বাহানা চলবে না, তোমাকেই গাইতে হবে। আহিন বলল, আয়রা আপু, যে গাইবে না তার জন্য স্পেশাল পানিশমেন্ট রেডি আছে, আপনি কোনটা চুজ করবেন। আয়রা মুখ গম্ভীর করে বলল, পানিশমেন্টটা কি? তেমন কিছু না, মানুষ বুঝে পানিশমেন্ট রেডি করেছি। আপনি যদি কান্না গাইতে চান তাহলে আপনার শাস্তি হলো আগামী 1 মাস আমি উপন্যাস পড়তে পারবেন না আপনি। আয়রা চোখ বন্ধ করে বড় বড় করে তাকালো আবার। আনাস আয়রার মনের অবস্থা থেকে মুখ চেপে হাসি আটকাচ্ছে। সবাই তাড়া দিতে লাগলো। আয়রা সবাইকে দেখে নিজের কয়েক সেকেন্ডের নীরবতা পালন করে আনাসের দিকে তাকালো। আনাসের নজর আয়রার দিকে ছিল। আয়রা আনাসের চোখে চোখ রেখে মুচকি হেসে গাইতে শুরু করলো, তুমি আমার এই জীবনের শেষ সম্বল, যার বুকে চিরদিন আমি নিরাপদ, যার বুকে চিরদিন আমি নিরাপদ। আয়রা থামতে সবাই একসাথে চিৎকার করে হাততালি দিতে লাগলো। কেউ সিটি বাজাচ্ছে, কেউ কেউ তো বলছে দারুণ, সেই হয়েছে, ব্ল্যা ব্ল্যা ব্ল্যা, আরও কত কি। আয়রা আনাসের দিকে চোখের ইশারায় জানতে চাইলো কেমন হয়েছে। আনাস মুচকি হেসে ঠোঁট নাড়িয়ে বলল, অসাধারণ। দুজনকে চুপি চুপি কথা আদান প্রদান করতে দেখে আহির বলল, আজকে একটা বউ নেই বলে এভাবে চোখে চোখে নীরব প্রেম নিবেদন করতে পারছি না, দুঃখ। কেন রং রোটে প্রেম জোটে না? মামু এভাবেই কাটবে কি তবে? ওদের হয়েছে কবে, আমাদেরও হবে। মামু এভাবেই কি কাটবে কি তবে? আরে ওদের হয়েছে কবে, আমাদেরও হবে। উপস্থিত সবাই অবাকের সাথে নিস্তব্ধ চোখে দেখছে গান বলা মালিককে। আর তখনই গাল বলা মালিক নিজের কাঁধের ব্যাগটা সরিয়ে গোল হয়ে বসার মাঝখানে ছুঁড়ে মারল।
আহিন কয়েক সেকেন্ড হতবাক দৃষ্টি থেকে চেয়ে থেকে হঠাৎই আলভি বলে আলভিকে বুকে জড়িয়ে নিল। আলভি নিজেও হেসে মুখে আহিনকে দুহাতে আগলে নিল। হ্যাঁ, গান বলা মালিকটা আর কেউ না, আলভি ছিল। গতকাল যখন আহিন আলভিকে মিম আরুষের বিয়ের কথা জানায়, আলভি কাউকে কিছু না জানিয়ে সাথে সাথে বাংলাদেশে ইমার্জেন্সি বিমানের টিকিট কেটে ফেলে। আর বর্তমানে সে বাংলাদেশে। মিমের বিয়েতে সবচেয়ে সারপ্রাইজ আর অবাক করা দৃশ্য হলো এই আলভি শুধুমাত্র বিয়ে মিস দিবে না বলে একদিনের মধ্যে কানাডা থেকে বাংলাদেশে চলে এলো। বর্তমানে সবাই অবাকের রেস কাটিয়ে একে একে সবাই আলভির সাথে কথা বলতে লাগলো। মুহূর্তের মধ্যে খুশির আমেজটা আরও বেশি বেড়ে গেল। আলভিটাও এই 7 বছরে অনেক বড় হয়ে গেছে। আহিন যেমন ন্যাচারাল থাকতে ভালোবাসে, আলভির পোশাকে বিদেশিতে লেগে আছে। তার স্টাইলিশে ছিল ক্যাজুয়াল লুক। আলভি আসার কথা শুনে বাড়ির ভেতরে থেকে রহিমা সুলতানা ছুটে বেরিয়ে এলেন। আলভি রাহিমা সুলতানাকে দেখে হাসি মুখে মায়ের কাছে এসে জড়িয়ে ধরলেন। রাহিমা সুলতানার চোখে পানি এসে গেছে। ছেলেটা এই 7 বছরে এত বড় হয়ে গেছে যে রাহিমা সুলতানা আজ ছেলের বুকে পড়ে আছে। পরিবেশটা বেশ থমথমে হয়ে গেল। আলবি রাহিমা সুলতানাকে বলল, আমু কান্না করছেন কেন? সবাই দেখছে তো। সবাই বলবে আজকে মিমাপুর না আপনার ছেলের বিয়ে। যদি আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না, আর কান্নাকাটি করেন না। আলবির কথায় সবাই শব্দ করে হেসে উঠল। রাহিমা সুলতানার কান্না করতে করতে রাগী গলায় বললেন, আমি হয়তো এই দুনিয়ার একমাত্র হতভাগিনী মা, ছেলে মেয়ে থাকতেও তাদের বুকে পাই না। আলবি মলিন হেসে বলল, আমি তো এসে গেছি, আর কান্না করবেন না প্লিজ। বিয়ে শেষ হলে তো আবার মায়ের বুকটা ফাঁকা করে চলে যাবি, তাই না? সে তো যেতেই হবে। আপনার ছেলেকেও একদিন বড় হতে হবে। তাদের মা ছেলের আবেগী কথা চলতেই থাকলো। সবাই এদিকে পুনরায় খেলে মনোযোগ হলো। আনাস আলবিকে ভেতরে নিয়ে গিয়ে ফ্রেশ হতে বলল। ব্যাগ নিয়ে মায়ের সাথে বাড়ির ভেতরে চলে গেল। একে একে সবাই সবার সাথে দেখা করে ফ্রেশ হতে চলে গেল। খেলা শুরু হয়ে গেছে। আহিন এবার পেঁচে পেঁচে পার্থকে গাইতে বলল। পার্থ বরাবরের মতো চুপচাপ ছিল। এখানে এত এত হয় আনন্দ উচ্ছ্বাস কিছুই কানে পড়ছে না। আহিন পার্থকে দিয়ে গাইতে বলল। পার্থ দৃষ্টি গেল মিমের দিকে। মিম ইশারায় গাইতে বলেছে। চোখে মুখে খুশি লেগে আছে। পার্থ মিমকে এই প্রথম মন খুলে হাসতে দেখছে। 7টা বছরে মিমকে হাসানোর জন্য পার্থ অনেক চেষ্টা করেছে, কিন্তু পার্থ ব্যর্থ হয়েছিল মিমকে হাসাতে। কিন্তু সেটা মন থেকে ছিল না। পার্থ খেয়াল করেছে, মিমকে খুব কাছে থেকেই খেয়াল করেছে। আজকে মিম আর পার্থর লেডি কুকুলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। হাবিব পার্থকে হালকা ধাক্কা দিল। পার্থ যেন নিজের হুঁচে ফেলল। এতক্ষণ হাবলার মতো মিমের দিকে তাকিয়ে নিজের ভাবনায় মগ্ন ছিল। পুনরায় মিম ইশারা করে গাইতে বললে পার্থ মিমের দিকে যে গেয়ে উঠল। হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি, বলতে কি পারবো তোমায়? তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। এমনি করে চলে জীবন মরণে যাওয়া আসা। ব্যাস, গানের লাইন শেষ হতেই পার্থ জায়গা থেকে প্রস্থান করলো। সবাই পার্থর যাওয়ার দিকে দেখছে, আরও সবার মনোযোগ পেতে বলল, আহিন গেম কন্টিনিউ কর। আহিন এবার সবার দিকে এক নজর দেখে নিয়ে হানিয়াকে গাইতে বলল, তাও আবার সেই দিয়েই। হানিয়ার মধ্যে কোনো বনিতা দেখা গেল না। সোজাসুজি আদিলের দিকে চেয়ে গেয়ে উঠল, তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার, ছাড়বো না তো হাত কোনোদিন, হোক না চা হওয়ার। সবাই এবার পুনরায় হাততালিতে মাতিয়ে তুলল চারিপাশ। আদিল চুপচাপ হানিয়াকে দেখছে। মেয়েটার মনে আদিল নিজে জায়গা করে নিতে পেরেছে, এটাই আদিলের জীবনে বড় পাওনা। এতগুলো বছর নিজের অনুভূতির কথা হানিয়াকে জানান দিয়েও আদিলের ভয় হতো। মনে হতো হানিয়া কি সত্যি সত্যি মন থেকে তাদের সম্পর্কটা মেনে নিয়েছে, নাকি মনের বিরুদ্ধে গিয়ে শুধু ভালো থাকতে তাই এই ডিসিশন। এই কনফিউশনে আদিল এত বছর ধরে হানিয়াকে বেশি বেশি সময় দিচ্ছে, যত্ন করছে। ধীরে ধীরে হানিয়ার মন থেকে তাকবীরকে মুছে ফেলে নিজের জায়গা করে নিয়েছে। সত্যি কি তাকবীরের জায়গায় নিজের জায়গা করে নিতে পেরেছে? একদম না। কাউকে ভুলে অন্য কাউকে জায়গা দেওয়া যায় না। হ্যাঁ, যেটা করা যায় সেটা হলো কাউকে ভুলে যেতে অন্যের সহযোগিতা লাগে। অন্য কাউকে সময় দিলে হয়তো মন থেকে তাকে ভুলে থাকা যায়। এবং দিন শেষে সামনের মানুষটাকে ভালো রাখতে গেলে শুরু করলে ধীরে ধীরে তার প্রতি মায়া এসে যায়। ভালোবাসতে শুরু করে একটা মানুষকে নিজের ভেবে আবার তাকে পর করে দূরে সরিয়ে দেওয়া। কথা না বললে বলতে দুজনে আবার অচেনা হয়ে যাওয়ার বাক্যটা হয়তো খুবই যন্ত্রণাদায়ক। কিন্তু একপাক্ষিক ভালোবাসা, যখন তুমি বুঝতে পারবে তুমি যাকে ভালোবাসো সে তোমাকে কখনো ভালোবাসার নজরে দেখেনি, তখন কষ্ট হবে, প্রচুর ভেঙে পড়বে। সে কেন ভালোবাসলো না এই কথাটা ভেবে কান্নায় ভেঙে পড়বে। তখন অন্য কেউ এসে তোমার ভাঙা হৃদয়কে যত্ন করে নতুন করে সাজিয়ে দেবে। দিন শেষে তুমি যত্ন করা পুরুষটার প্রেমে খুব গভীরভাবে পড়বে, নতুন করে ভালোবাসায় ডুবে যাবে, মায়ায় পড়ে যাবে তার। আর আদিল ধীরে ধীরে খুব যত্ন করে নিজের ভালোবাসা দিয়ে হানিয়াকে আগলিয়ে নিয়েছে। আর হানিয়া সেই যত্ন করা পুরুষ আদিলের প্রেমে পড়েছে। আদিল মুচকি হেসে তার অর্ধাঙ্গিনীর দিকে চেয়েছিল। আদিলকে এভাবে চেয়ে থাকতে দেখে হানিয়া লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফেরালো। আদিল তার বইয়ের লজ্জা পাওয়া লাজুক হাসি মহময় দৃষ্টিতে চষে নিয়ে যেন। আহিন এবার হানিফকে গাইতে বলল। হানিফ কাচুমাচু করছে।
কখনো এমন আড্ডায় সে সামিল হয়নি, তার উপর সবাইকে সে ঠিকমতো চেনেও না। কেমন একটা আনইজি লাগছে। যদিও সবার মধ্যে গুটি কয়েককে চেনা আছে। হানিফকে কাচুমাচু করতে দেখে তিশা আহিনকে বলতে যাবে যে আহিনের বদলে অন্য কাউকে গাইতে বলতে। তিশা মুখ খুলতেই হানিফ মাথা নিচু করে গেয়ে উঠল, তুমি আমার প্রিয়তমা, তোমার চোখে আকাশ আমার চাঁদ ওজার পূর্ণিমা। ভেতর থেকে বলছে হৃদয়, তুমি আমার প্রিয়তমা। হানিফের গানের গলা সুন্দর হলেও সবাই তাকিয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে হানিফের দিকে। এভাবেও যে গান বলা যায়, এই প্রথম সে দেখছে। একদম মাটির দিকে তাকিয়ে গানটা গাইল, একদম রসকসীন মুখময়। তাদের গানের মধ্যে আলবি ফ্রেশ হয়ে টায়ার্ড শরীর নিয়ে পুনরায় উঠানে এসে কোনো দিকে না তাকিয়ে চেহারে ট্রেনে বসে পড়ল। চোখে মুখে ক্লান্তির ছাপ। হঠাৎ পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে ভাইয়া ডাক শুনে আলবি কপাল কুচকে পাশে তাকালো। ভাই, আমার ওড়নাটা। আলবির পা নুরফিয়ার ওড়নার ওপরে। নুরফিয়া অনেক টানাটানি করে নিজের ওড়না আলবির পায়ের নিচ থেকে বের করতে পারছে না। তখন বিরক্তি হয়ে আলবির পায়ের নিচ থেকে ওড়না টানতে টানতে বলে উঠল। আলবি নুরফিয়াকে দেখে কুচকানো ভ্রুটা সোজা হয়ে গেল। নুরফিয়া এখনো বিরক্তি মুখে ওড়না টানছে। আলবি কয়েক মিনিট যেন থমকে ছিল। হঠাৎ কিছুক্ষণ আগে নুরফিয়ার মুখে ভাইয়া ডাকটা মনে পড়তে আলবি নিজের পা সরিয়ে নুরফিয়ারকে ধমক দিয়ে উঠল, এই মেয়ে, নিজের জমান হেফাজত করো। আমি তোমার কোন কালের ভাই লাগি, হ্যাঁ? নুরফিয়ার চুপ থাকলো না। একই তো এই ছেলে তার নতুন ওড়নাটা ময়লা করেছে, তার জন্য সরি না বলে উল্টো ধমক দিচ্ছে। নুরফিয়া তো এই বাজি ছেলেটাকে শুধুমাত্র কিছুক্ষণের আগে কথা মনে করে সম্মান দিয়ে কথা বলেছিল। আলবির এভাবে আসার সবাই আবেগী হয়ে যাওয়া, এসব থেকে ভেবেছিল আলবি হয়তো বউপক্ষের স্পেশাল গেস্ট। নুরফিয়া ওড়না আলবির পায়ের নিচে থাকা অবস্থাতে নুরফিয়া খুব সুন্দর করে সম্মান দিয়ে ভাইয়া ডেকে দিল। অথচ আলবি নুরফিয়া আবার ওড়নার ছাড়া দিতে দিতে রাগি গলায় পাল্টা উত্তর করল, আমার জবান হেফাজত আছে। আপনি আপনার চোখ হেফাজত করেন। আমি আপনার বউ লাগি, হ্যাঁ, যে ভাই বলতে পারবো না? আলবি নুরফিয়ার কথায় কয়েক সেকেন্ড নুরফিয়ার দিকে চেয়ে থেকে হঠাৎ হেসে উঠল। নুরফিয়া ভরকে গেল আলবিকে হাসতে দেখে। আলবি এবার এক চোখ টিপে নুরফিয়ার মুখোমুখি হয়ে দুষ্টুমি হেসে বলল, ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া, নট ব্যাড। হোয়াট, কিসব আজে বাজে বকছেন? আলবির মুখে আগের নাই দুষ্টু হাসি। তুমি তো ভাইয়া রেখেছ, সো আমি তো তোমার ছাইয়া কিউটি। যেমন ধরো ভাইয়ের ইংরেজি অক্ষর ভাই, VAI, আর বিতে ভালোবাসা, অ্যান্ড এতে আপনাকে, আর আইতে আমি। সো ভাইয়া মানে এসে দাঁড়ালো, ভালোবাসি আপনাকে আমি। এবার ডাকো ভাইয়া। আজ থেকে আপনি আমার খালু, ধন্যবাদ। নুরফিয়া বসা থেকে উঠে চলে যেতে আলবি হাত টেনে ধরে নুরফিয়া ঠকিল। চোখে মুখে বিরক্তি তো লেগেই আছে, তবে মুখে কিছুই বলল না। শুধু আলবির থেকে হাতটা ঝাড়া দিয়ে জায়গা ত্যাগ করলো। আলবি নুরফিয়াকে হকচকিয়ে যেতে দেখে বাঁকা হেসে উঁচু স্বরে পুনরায় বলল, রিল্যাক্স কিউটি, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি ছেলে খারাপ না। নুরফিয়া বড় বড় পা ফেলে চলে গেল। আলবি যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করলো, বড় ভীতু তো তুমি, ইন্টারেস্টিং। আহিন বসা থেকে উঠে পড়ল, থ্যাঙ্কস এভরিওয়ান, তোমরা এনজয় করো, আমি আর নেই। হাবিব বলল, নেই মানে? আহিন আলবির কাছে এসে বলল, নেই মানে বুঝিয়েছে সে আর গেমস খেলবে না। আরাত হাবিবের প্রশ্নে উত্তর করলো, বুঝতে পারছেন না ভাইয়া, নেই মানে সে এখন ভণ্ডামি করবে। কত বছর পরে আরেক ভণ্ডকে কাছে পেয়েছে বলে কথা। আহিন বলে উঠল, আপু আমি ভণ্ড না, আর যতটুকু হতে পেরেছি সব তোমার কৃপাই। আরে তার কিরমির করে তাকালো আহিনের দিকে। আহিন হাসতে হাসতে বলল, রেখে যাচ্ছ আপু, থাক, রাখতে হবে না। কোনো একটা শুক্রবারে তোমাদের সাথে থাকলেও আমাকে ভদ্রছেলে হিসেবে দেখতে পাবে, প্রমিস। সবাই পুরো কুচকে তাকালো। আহিন সবাইকে পরখ করে নিয়ে ভাব নিয়ে বলে উঠল, কারণ ওই দিন আবার বিয়ে হবে। আয়রা বলে উঠল, জীবনে একটা প্রেম করতে পারলি না, আবার বিয়ে করার স্বপ্ন দেখিস? আয়রার কথায় আহিন অ্যাটিটিউড নিয়ে বলল, মেয়েরা সবসময় ভুল ছেলেদের প্রেমে পড়ে। আমি হইলাম একটা সঠিক ছেলে, তাই কেউ আমার প্রেমে পড়তে চায় না। নয়তো মেয়ে পটানো তো এত আহামরি কিছুই না। সন্ধ্যা বিরক্তিকর কণ্ঠে বলল, আহিন তোর পাগলামিগুলো বন্ধ কর ভাই, অনেক ভাব নিয়ে ফেলেছিস। আহিন সন্ধ্যার কথায় দূরে তিশার পাশে বসে থাকা নুরফিয়াকে এক নজর দেখে বলে উঠল, আর কয়েকদিন আমার পাগলামিগুলো সহ্য করো আপু, বেশি না। আপুর পুত্রবধূ ঘরে আসলে তোমাদের আর চালাবো না। আইনের কথায় সবাই কপাল চাপড়াতে লাগলো। রাত গভীর থেকে গভীর হয়ে যাচ্ছে। সবাই মিলে রাতের খাবার খেয়ে আরও সানি প্রাফরি সবাই থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তাদের থেকে নুরফিয়াও চলে গেল। এত রাতে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা বেজে যাবে। আগামীকাল আবার গায়ে হলুদ। আরসটা যাওয়ার পর বিয়ে বাড়িটা কিছুটা চুপচাপ হয়ে গেল। বিয়ে বাড়ি আরও নিস্তব্ধ করে দিয়ে কারেন্ট চলে গেল। কারেন্ট যেতে চারিপাশে হই হুল্লোড় চেঁচামেচি শুরু হয়ে গেল। কিছু মুহূর্তের জন্য আশিক অন্ধকারে চেয়ারে হেলান দিয়ে বলল, আরে আই, টিয়া কারেন্ট নিয়ে গেল, এখন বসে থাকে মোমবাতি জ্বালাইয়া। হাবিব পাশ থেকে ব্যঙ্গ করে কবিতার মতো করে বলল, এইদিকে গরমের জ্বালা, আপনার কবিতা আমার লাগছে অনেক ভালা।
আমার বিরক্তি মুখে বলল, আমার দেখা এই পৃথিবীতে সবচেয়ে বেশি গালি খাওয়া মানুষ হলো লোডশেডিং করানো কর্তৃপক্ষ। বেচারার বউ বাচ্চা সহ গালি খাই। আনাস কিছুক্ষণ পরে সবারকে উদ্দেশ্য করে বলল, গাইস ফলো মি। আনাসের যাওয়ার দিকে তাকায়ে সবাই তন্দা খেয়ে তাকিয়ে আছে। ধীরে ধীরে আশিক, আদিল, আমান, হাবিব, আহিন, আলফি সবাই গেল। যাওয়ার প্রায় ঘন্টা দুয়েক পরে সবাই বাড়ি ফিরেছে। তবে তারা একা ফেরেনি, তাদের সাথে দুটো কাঁথা ডাব নিয়ে ফিরেছে। এত রাতে ডাব নিয়ে ফিরতে দেখে আদিবা তালুকদার অবিশ্বাস্য কণ্ঠে বলল, তোমরা ডাব চুরি করে নিয়ে এসেছ? সবাই বেশ ক্লান্ত, কেউ সোফায় তো কেউ মেঝেতে বসে পড়ল। তাদের থেকে মনে হচ্ছে চুরি করতে গিয়ে লোকজনের তাড়া খেয়ে দৌড়ে পালিয়ে এসেছে। আহিন ক্লান্ত কণ্ঠে চোখ বুজে নিয়ে বলল, কাকিমা চুরি করে আনে নাই, না বলে এনেছি। পালা ওঠা সূর্যকুমার সারাদিনের ক্লান্তি শেষে হেলে পড়া বিকেলের নরম রোদের তীব্র তেজ কমিয়ে কোমল উষ্ণর আভা ছড়িয়ে পড়েছে চারিপাশে। ধীরে ধীরে সন্ধ্যা থেকে রাত হয়ে আসছে, কিন্তু বিয়েবাড়ির এত সাজসজ্জা, ঝলমলে লাইটিং, এর বাড়ি এই অন্ধকারে পৌঁছা মুশকিল। বাড়ির উঠোনে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে, পুরো উঠোনে জুড়ে হলুদ আর সাদা কাপড় দিয়ে সাজানো। মৃদু বাতাসে সেই হলুদ সাদা পাতলা কাপড়গুলো দুলছে। হলুদ সাদা কাপড়ের মাঝামাঝি তরতাজা কাঁটা ফুল দিয়ে ডেকোরেশন করা। তরতাজা ফুলের সুবাসে বিয়ে বিয়ে গন্ধ লেগে আছে যেন। মেয়েরা সবাই হলুদ পোশাকে সাজিয়েছে নিজেদের, কেউ শাড়ি তো কেউ লেহেঙ্গা, আর ছেলেরা মেরুন পাঞ্জাবিতে। মেরুন কাতান ফেব্রিক্সের হালকা চকচকে ফিনিশিংটা পুরো পাঞ্জাবিতে আলাদা একটা লাক্সারি লেভেল নিয়ে গিয়েছে। আর বর বউয়ের জন্য গোল্ডেন কালারের শাড়ি পাঞ্জাবি, মিমকে গোল্ডেন শাড়িতে মোহময়ীও লাগছে। এই হাতে গলায় তাজা গোলাপ আর গাঁদা ফুলের সংমিশ্রণে মাথায় পড়া গোল্ডেন বউ ওড়নাটা তাকে দিচ্ছে এক পরিপূর্ণ নববধূর রূপ। আর শ্যামলাবর্ণ মায়াবী মুখ পড়া হাসিতে চারিপাশে ঝলমল করছে যেন। পার্থ স্টেজের সামনে দাঁড়িয়ে মিমের হাসি মাখা মুখটা ক্যামেরা বন্দি করে নিচ্ছে। শুধু কি মিমের, মিমের পাশে বসা নতুন বর আরশেরও। আরশের শরীরে গোল্ডেন রঙের পাঞ্জাবি, হালকা কাজ করা সূক্ষ্ম নকশা আরশের লুককে আরও অভিজাত করে তুলেছে। আরশ মিম দুজনে স্টেজে বসে হাসি মুখে একটার পর একটা কাপল পিক উঠেছে। আর তাদের ক্যামেরাম্যান স্বয়ং পার্থর মুখ দেখে হৃদয়ের ঝড় বোঝা মুশকিল। মুখে লেগে আছে হাসি, তার হাসিতে লেগে আছে বেস্ট ফ্রেন্ডকে সুখে থাকার আনন্দ। আহিন আলবে দুজন স্টেজের পাশে চেয়ারে বসে ফোন স্ক্রল করছিল। আলবের কিছু একটা মনে পড়তেই ফোন পকেটে ভরে আশেপাশে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করতে লাগলো। বেশ কিছুক্ষণের ভেতরে মধ্যে চোখ বলিয়ে কাঙ্ক্ষিত কিছু খুঁজে পেল, ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। এক নজর আহিনকে দেখে নিয়ে বসা থেকে উঠতে উঠতে আহিন ফোন স্ক্রল করতে করতে প্রশ্ন করল, কই যাস? আসছি। আহিন আর কিছুই বলল না, পুনরায় ফোন স্ক্রল করে মনোযোগী হয়ে গেল। আলবে স্টেজের উপরে গায়ে হলুদ সাজানোর ডালা থেকে কাঁচা হলুদ পাটা হাতের মুঠোয় নিল। মুখে লেগে আছে দুষ্টুমির হাসি। হলুদ নিয়ে স্টেজ থেকে দূরে দাঁড়িয়ে হলুদ লেহেঙ্গা পরিহিত এক মেয়ের দিকে এগোতে লাগলো। মেয়েটা তার ফোনে নানা রকম রং করে পিক উঠাচ্ছে। ছেড়ে দেওয়া চুলগুলোর জন্য মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আলবি পেছন থেকে ঠিকই ঠাওর করে নিয়েছে। মেয়েটা কে হতে পারে? আলবি বাঁকা হেসে পেছন থেকে মেয়েটার গায়ে হলুদ লাগিয়ে বলল, হাই কিউটি। মেয়েটা বিরক্তি মুখে ফোনের ক্যামেরায় হলুদ মাখা ফেস দেখে দেখতে পেছন ফিরে সামনের ব্যক্তিকে দেখে কিছুটা উঁচু স্বরে বলল, আপনি? আরে শালা, কিউটি দেখি এখনও আমাকে মনে রেখেছে। সারা রাত কি আমাকে নিয়ে ভেবেছিলে নাকি? মেয়েটা পুরো কোচকে ফোন থেকে চোখ তুলে তাকালো, সঙ্গে সঙ্গে আলবি বুকে হাত দিয়ে বলল, ওহ বিয়ান, আপনাকে যা লাগছে না। মেয়েটা আবার হাতে হাত ভাঁজ করে ঠোঁট বাঁকা করে আলবিকে উপনিচ পরোক্ষ করতে করতে বলল, ফ্ল্যাট করছেন? আলবি এবার থতমতো খেয়ে গেল। গত রাতের নূরফিয়া আর আজকের নূরফিয়াকে সম্পূর্ণ ভিন্ন লাগছে। গত রাতের মেয়েটা কেমন ভীতু টাইপের, আর আজকের নূরফিয়ার মধ্যে কেমন তেজ দেখা যাচ্ছে। আলবি আশ্চর্য মুখে বলে উঠল, হোয়াট, ফ্ল্যাট? আর আমি তো ভাবছিলাম ভালো কথা বলছি কিউটি। মেয়েটা আলবির টোনের টেনে টেনে কথা বলায় চোখ রাঙিয়ে দাঁত কিরমির করে বলল। আলবি মেয়েটার আরেকটু কাছে এসে ফিসফিস করল, তুমি যদি না চাও তাহলে থেমে যাই, কিন্তু আমার মনে হচ্ছে তোমার আপত্তি নেই। মেয়েটা আলবির দিকে আঙুল তাক করে রাগে গলায় বলল, দেখুন আপনি আপনার লিমিট ক্রস করছেন। আলবি মেয়েটা রেগে যেতে দেখে হেসে উঠল, পুনরায় সিরিয়াস গলায় বলল, সরি নট ফ্ল্যাট, কিডিং ইয়ার। আমি জাস্ট ফ্রেন্ডলি হচ্ছিলাম। বাই দ্য ওয়ে, তুমি হোয়াটসঅ্যাপ ইউজ করো? মেয়েটার মুখে এবার দুষ্টুমি খেলে গেল। মেয়েটা ইনোসেন্ট ফেস করে হাতে ইশারা করে আলবির মুখের কাছে মুখ এনে আলবি এতে মহা খুশি। মেয়েটা ইনোসেন্ট মুখে আলবির মতো ফিসফিস করে বলল, না আমি তো ফেয়ার লাভলি ইউজ করি। আলবি প্রথমে খুশি হলেও এবার ভ্যাবা চাকা খেয়ে গেল। হত বিহপুল মুখে তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মেয়েটার মুখে সেই দুষ্টু হাসি। না, হ্যাঁ। আলবি কিছুক্ষণ অবাক হয়ে মেয়েটা দুষ্টুমিতে খেলে যাও মুখটা পরক করে মেয়েটার চালাকি বুঝতে পেরে হালকা হেসে স্বাভাবিক হলো। নিজে ফোনটা দেখিয়ে বলল,
নট ব্যাড কিউটি। আমি আসলে জানতে চাচ্ছিলাম তুমি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ইউজ করো কি না? তোমার কন্ট্যাক্ট নাম্বারটা কি পাওয়া যাবে? মেয়েটা ঠোঁট উল্টে অ্যাটিটিউড নিয়ে বলল, সরি ব্রাদার, আমি অচেনা কাউকে আমার নাম্বার দিই না। আলবি হেসে বলল, আরে কিউটি, এত পরপর ভাবো কেন? নাম্বারটা পেলে তোমার খোঁজ খবর রাখতাম। কথা বলতে বলতে ধীরে ধীরে তোমার মনটা জিতে নিতাম। এনিওয়ে, তুমি কিন্তু একটু একটু করে তোমার মনে জায়গা করে নিচ্ছি। মেয়েটা ভ্রু তুলে হালকা হাসলো। ও তাই নাকি? কিন্তু সমস্যা হলো আমার মনে তো এত জায়গা নেই মিস্টার। মানে? মেয়েটা হালকা এসে বলল, মানে আমার মনে জায়গা পেতে হলে একটা লম্বা ওয়েটিং লিস্ট পার হতে হবে। আপনি এখনও লাইনের বাইরে দাঁড়িয়ে আছেন। তাহলে কি আমি লাইনে দাঁড়িয়ে যাব? বলা তো যায় না। একদিন হয়তো ওই ওয়েটিং লিস্ট পেরিয়ে পার্মানেন্ট জায়গা করে নেব। তবে আশা করি কিউটির মনে ভিআইপির ওপরে কোনো শর্টকাট রাস্তা আছে। না থাকলেও ব্যাপার না, আমি কিন্তু শর্টকাট রাস্তা খুঁজে নিতে পারি। মেয়েটা এবার আলবির চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি বলুন তো মিস্টার, মনে জায়গা করে নিতে সবাই পারে, কিন্তু হৃদয়ে কয়জনই বা পারে? আলবির কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে সোজা হয়ে হাতে হাত ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলল, কেন কিউটি, তোমার হৃদয় বুঝি খুব ভিআইপি? হ্যাঁ ভিআইপি, আর ভিআইপি জায়গা পেতে হলে একটু স্পেশাল হতে হয়। আপনি এখনও সেই লেভেলের যাননি মিস্টার। কি ব্যাপার কিউটি, গতকাল আর আজকে তোমার মধ্যে এত চেঞ্জ লাগছে? চোখের সেই ভীতু ভাবটা হঠাৎ এত তেজে পড়ে গেল কিভাবে? মেয়েটা নিচের গাল থেকে আলভির লাগিয়ে দেওয়া হলুদ নিয়ে বাঁকা হেসে হাসি মুখে রেখে আলভির গালে হলুদ ছুঁড়ে দিয়ে বলল, কারণ আই অ্যাম নূরপিয়া, নট নূরফিহা। আলবি নূরপিয়ার কথায় হাসতে হাসতে অবিশ্বাস্য কণ্ঠে তাচ্ছিল্য করে বলল, হোয়াট আর ইউ কিডিং কিউটি? নূরপিয়া বলল, আই এম নট কিডিং, ফর ইউর কাইন্ড ইনফরমেশান, আই এম নূরপিয়া। আর এই যে, নূরপিয়া হাত দিয়ে আলবির পেছনে ইশারা করে দেখিয়ে বলল, লেহেঙ্গা পরা মেয়েটাকে দেখছেন? ও আমার যমজ বোন নূরফিহা। আলবির পেছনে তাকে শক্ট হয়ে গেল যেন। ইম্পসিবল, এটা কিভাবে সম্ভব? এতটা মিল? ও নো, ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছি। নূরফিয়া তাদের দিকে আসছিল। আলবি নূরফিয়াকে আসতে দেখে এক নজর নূরফিয়ার দিকে তাকিয়ে জায়গা করে দ্রুত প্রস্থান করলো। বলতে গেল এক প্রকার পালিয়েই গেল। নূরফিয়া আলবিকে তাড়াহুড়ো করে চলে যেতে দেখে অবাক হলো। সে নূরফিয়ার দিকে তাকিয়ে জানতে চাইল, কিরে, উনি এভাবে পালিয়ে গেল কেন? নূরফিয়ার মুখে হাসি। নূরফিয়া এক নজর দেখে বলল, আর বলিস না, আইটেমটা তোকে ভেবে ফ্ল্যাট করতে এসেছিল। বাই দ্য ওয়ে, আইটেমটা কে রে? নূরফিয়া বিরক্তি মুখে বলল, তোর মুখের ভাষা কি চেঞ্জ হবে না? আরে বাদ দে, বল না রে, ভালো লাগছে বেটারে। নূরফিয়া হতাশার নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, তারা দুই যমজ। যমজ নূরফিয়া বড় আর নূরফিয়ার মাত্র 3 মিনিটের ছোট। যমজ হলেও তাদের দুজনের আচরণ চালচলন সবকিছুই আলাদা। দুজন যেন দুই চরিত্রের। নূরফিয়া একটু লাজুক ভীতু, কথা কম বলে। আর নূরফিয়া চঞ্চল দুষ্টু হাসি মুখ খুশি এক মেয়ে। নূরফিয়া বাড়িতে থেকে পড়াশোনা করে, আর নূরফিয়া পড়াশোনার জন্য বাইরে থাকে। বিয়ে উপলক্ষে গত রাতে বাড়িতে ফিরেছে সে। নূরফিয়াকে ভাবনার জগতে ডুবে যেতে দেখে তার কাঁধে হাত রেখে বলল, কিরে বল, এই আইটেমটাকে? মিষ্টি ভাবির কাজিনের ফ্রেন্ড, ছোট ভাই। সম্পর্কে আমাদের বিয়ে হিসাব হয়। নাম সম্ভবত আলফি, স্টাডি করতে কানাডায় থাকে। গত রাতে কাউকে না জানিয়ে কানাডা থেকে বাংলাদেশে এসে সবাইকে সারপ্রাইজ দিয়েছে। আর সে তোর মতোই ফ্ল্যাটি মাস্টার। আসার পর থেকে আমার সাথে ফ্ল্যাট করছে। আজ আমাকে ভেবে তোকে। আর কিছু? নূরফিয়া নিঃশ্বাসে কথাগুলো বলেই থামলো। নূরপ্রিয়ার মুখে হাসি, দু হাতে তালে মেরে বলে উঠল, আরে ব্যাস, ক্যা বাত হে, পারফেক্ট জুটি। যা ফিক্সড। এই আলবি বেটাই তোর জিজু। নূরফিয়া একটু ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমু যদি জানতে পারে এই বয়সে পড়াশোনার নাম করে প্রেম করে বেড়াস, তাহলে তোর পড়াশোনা বন্ধ, ডিরেক্ট বিয়ে দিয়ে দেবে দেখিস। নূরফিয়ার গলা জড়িয়ে ধরে আবদারের সুরে বলে, আরে তুই আসিস না, বরাবরের মতো আম্মুকে ম্যানেজ করে নিবি। হ্যাঁ, প্রতিবার কিছু না কিছু ঝামেলা করবি, আর তোকে বকা থেকে রক্ষা করার দায়িত্ব তো আমার, তাই না? এভাবে বলছিস কেন? তুই আমার বড় আপু না? আম্মুর বকার হাত থেকে ছোট বোনকে বাঁচানোর দায়িত্ব তো তোরই, বড় আপুদের। নূরফিয়া পুরো কুচকে বলল, এখন মনে পড়ছে আমি তোর বড়? কেন, অন্য সময় তোর বড় বোন বলেও একটু সম্মান দিস না? বিপদের বেলায় বড় আপু, তাই না? নূরফিয়ার গলা ছেড়ে দিয়ে নাটকীয় ভঙ্গিমায় হাত নড়াচড়া করতে লাগলো। তোর কথা শুনে মির্জা গালিবের মতো আমার চিৎকার করিয়ে বলতে ইচ্ছে করছে, হে বনু, তুমি আমার বড় বোন হয়েছ, আবার সম্মানও চাও? হে বনু, তুমি আমার বড় বোন হয়েছ, আবার সম্মানও চাও? তুমি বড়ই নাদান বনু, একে চেহারা নিয়ে জন্মিয়েছ তুমি, আবার সম্মানের সাথে সাথে বড় বোন হিসেবে মর্যাদাও চাও? হ্যাঁ। নূরফিয়া কথাগুলো বলে শব্দ করে হেসে উঠল। নূরফিয়া হতাশার নিঃশ্বাস ফেলে বলল, তুই আর ভালো হবি না, চল এদিকে। দোস্ত, আমি শেষ। আলবি চেয়ারে বসে হাঁপাতে লাগলো। আহিন আলবির কথা শুনে ফোন পকেটে গুছতে গুছতে কুচকে বলল,
শেষ মানে? শেষ মানে শেষ। আলবির কথায় পুনরায় আহিন বিরক্তি মুখে বলল, তোকে কেন কবরে দিয়ে আসতে হবে? আমি হার্ট অ্যাটাক করবো দোস্ত। একরূপেই দুই ক্রাশ। একটার বহুত তেজ, একদম বোম্বাই মরিচ, আরেকটা আহিন ব্রো কুচকে, আরেকটা লাজুকলতা। আহিন এবার নিজের বিরক্তি ধরে রাখতে পারল না, দাঁতে দাঁত চেপে বলল, মেয়া দুর্দিন্য কাঁচা সেমন করেছিস? আরে ভাই, কিছুক্ষণ পরে তুইও লাল পানি না খেয়ে মাতলামি করবি দেখিস। আলভি আহিনকে রাগে চোখে তাকিয়ে থাকতে দেখে গলা খাকারি দিয়ে স্বাভাবিক হয়ে বলল, নূরফিয়া। নূরফিয়া মানে? তুই নূরফিয়ার সাথে ফ্ল্যাট করেছিস? খবরদার আলভি, ওর আশেপাশে তুই ঘেসবি না। আলভির মুখের কথা কেড়ে নিয়ে আহিন আলভিকে হুমকি দিতে লাগলো। আলভি আহিনের কথায় পুরো কুচকে এলো, সন্দিহান গলায় বলল, এক মিনিট। নূরফিয়ার সাথে কথা বলতেই তুই হুমকি দিচ্ছিস কেন? বাই এনি চান্স তুই কি নূরফিয়াকে লাইক করিস? আহিন আমতামতা করতে লাগলো, না আমি সে কথা কখন বললাম, বাট নূরফিয়ার থেকে দূরে থাকবি, এটাই ফাইনাল। স্বীকার করছিস না? না করলে প্রবলেম নেই, বাট তুই বলে দে কোনটা তোর আর কোনটা আমার। আহিন বুঝতে পারল না আলবের কথার মানে। কি কোনটা তোর কোনটা আমার? বুঝছিস না? বললাম নূরফিয়া তোর আর নূরপিয়া আমার, বাট বুঝবো কিভাবে কোনটা নূরফিয়া আর কোনটা নূরপিয়া? আহিন অবাক সরে, নূরপিয়া বুঝলাম না, বুঝিয়ে বল। আলবে বুঝতে পারলো আহিন কিছুই জানে না। আলবে প্রথম থেকে সবকিছু খুলে বলল আহিনের কাছে। আহিন সব শোনার পর কিছুক্ষণ থ হয়ে বসে থেকে হঠাৎই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রাগি গলায় বলল, তুই গতকাল নূরফিয়ার সাথে ফ্ল্যাট করেছিস? আলবে মনে পড়ে গেল মহা ঝামেলায়। এই জেলে যমজ বোনকে চিনবে কিভাবে এটা নিয়ে না ভেবে আলবিকে নিয়ে পড়ে গেল। আলবি নিজেও চেয়ার থেকে উঠে আয়নকে শান্ত করতে লাগলো, দেখ ভাই, আমি তো জানতাম না তুই নূরফিয়াকে লাইক করিস, জানলে নূরফিয়ার দিকে ফিরেও তাকাতাম না, বাট এখন তো জেনে গেছি আর নূরফিয়ার দিকে তাকাবো না, তোর কসম। বাট নূরপিয়া কোনটা এটা বুঝবো কিভাবে? আমার তো মেয়েটাকে ভালো লেগেছে দোস্ত। আহিন কিছুক্ষণ ভাবলো। আলবি আহিনের ভাবুক মুখের দিকে চেয়ে আছে। এই বুঝি আহিন নিজের ভাবনা শেষ করে একটা সলিড ডিসিশন দেবে। কিন্তু আলবির ভাবনায় পানি ঢেলে আহিন বলে উঠল, নূরফিয়া আর নূরপিয়া যেহেতু একরকম দেখতে, আর তোর নজরও তেমন ভালো না, দেখা যাবে নূরপিয়ার জায়গায় নূরপিয়াকে চোখ দিয়ে যা করার করে ফেলবি। এত রিস্ক নিতে পারবো না, তোর পছন্দ ক্যান্সেল কর। দেখ, বিয়ে বাড়িতে অনেক মেয়ে আছে, ওদের দিকে ট্রাই কর, দুই একটা এমনি পড়ে যাবে। আহিন বিরক্তি কণ্ঠে বলল, এই অফার তো আমিও তোকে দিতে পারি, আর কিসব চোখ দিয়ে যা করার করে ফেলবো? আমাকে কি তোর লজ্জা মনে হয়? লজ্জা না হলে ফ্ল্যাট করতি না। আহিনের কথায় আলবি হেসে বলে ওঠে, বাদ দে না ভাই, আমি পাক্কা ভালো হয়ে যাব, তোর নূরফিয়ার কসম। আহিন চোখ রাঙিয়ে তাকালো। আলবি আর নিজেকে ধরে রাখতে পারলো না। বন্ধুর কথায় হতাশার যুক্তি দেখিয়ে অভিযোগের সুরে বলল, তোর চোখের সামনে তোর বন্ধুর হক অন্য কেউ মেনে চলে যাবে, আর তুই বসে বসে গরুর হাড্ডি চুষবি, শালা ভয়রা ভাই। আহিন কিছুক্ষণ আলবের ক্ষিপ্ত মুখের দিকে চেয়ে থেকে শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে আলবের ঘাড়ে হাত দিয়ে বলতে লাগলো, যা, বন্ধু হিসেবে তোর পাশে থাকবো, আমার শালি তোর ঘরে ঘরবালি, কিন্তু ভুল করেও আমারটার দিকে তাকাবি না। আলবের মুখে এবার চওড়া হাসি দেখা গেল। তার আশেপাশে কিছুটা টেনশনে ফুটে উঠল। আলবে পুনরায় বলল, না তাকালে বুঝবো কিভাবে কোনটা কার? আহিন কিছুক্ষণ ভেবে বলল, নো টেনশন, নূরফিয়া শান্তশিষ্ট লাজুক নিয়ে, আমি চিনে ফেলবো, প্রবলেম নেই। বাট আমার কিউটি। আহিন একটু বিরক্তি হয়ে বলল, আমাকে বোঝা, এক দেখায় কেউ কিভাবে কারো প্রেমে পড়ে? আলবি মুচকি এসে বলল, ইট ওয়াজ এ লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিছু অনুভূতি আছে যা ব্যাখ্যা করা যায় না। আই উইল নট অ্যাগ্রি উইথ আলভি, ইট ওয়াজ আ ডেস্ট্রয়েড অ্যাট ফার্স্ট সাইট। দুই বন্ধু প্রপোজ না করেই নিজেরাই ঠিক করে নিল কে কাকে নিজের জীবনের সাথে জড়িয়ে নেবে। অথচ একটিবারও তাদের মনে এলো না দুটো মেয়ে কি চায়। তাদের দুই বন্ধুর লাভ স্টোরি হয়তো এভাবেই শুরু হলো। ধীরে ধীরে এই ভালো লাগা থেকে গভীর ভালোবাসা রূপ নেবে। ভাগ্যের লিখন থাকলে হয়তো কোনো একদিন তাদেরও কপালে পূর্ণতা লেখা থাকবে। তাদের কিশোরী বয়সে ভালোবাসার রঙে রঙিন হতে যাচ্ছে। যদি ভালোবাসা খাঁটি হয়ে থাকে, হাজারো ঝড় তুফান তাদের আলাদা করতে পারবে না। ভালো থাক এভাবে ঝড় তুফান হাসি কষ্ট খুনসুটিতে বেড়ে ওঠা হাজারো প্রেমিক প্রেমিকা। মিমকে একে একে বড়রা সবাই হলুদ লাগিয়ে দিয়ে যাচ্ছে। পাড়ার প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনরা একে একে হলুদ লাগিয়ে দিচ্ছে। বক্সে চলছে গায়ে হলুদের গান। আরস মিমের পাশে বসে আছে। তার চোখে যেন মিম থেকে সরছেই না। আরস মাঝে মধ্যে মিমের কানের কাছে ফিসফিস করে কি যেন বলছে। কখনো লাজুক হাসি তো, কখনো আরসে হাত চেপে ধরে চোখ রাঙিয়ে তাকাচ্ছে। আরস মিমকে লজ্জায় ফেলে নিজেও মজা নিচ্ছে। চারিপাশে হাসি ঠাট্টা। গানের শব্দের মাঝে দুজনে খুনসুটি অনেকের চোখে পড়েছে, তবুও কেউ কিছু বলছে না। আরস পুনরায় মিমকে লজ্জায় ফেলতে একটু ঝুঁকে মিমের কানের কাছে ফিসফিস করে বলল, লজ্জায় রাখানো মায়াবী মুখটা হলুদের আড়ালে লুকিয়ে কি লাভ? আমি কিন্তু আগে দেখে ফেলেছি, তাও পুরোটা। মিম এবার হালকা করে আরসে হাত চেপে দিয়ে দিল। চোখ রাঙিয়ে তাকালো।
আরস মুচকি এসে আবারও কাছে ঝুঁকে এলো। এই বিয়ের পর এই রাগটাই সবচেয়ে বেশি মিস করব। মিম অবাক কণ্ঠে ফিসফিস করে জানতে চাইলো, কেন? কারণ অকারণে সময়ে সবসময়ে আমার টিপ আদরে অভ্যস্ত হতে হবে। আমি বড়ই সামাল। আমার বইয়ের লাজুক মুখটা আমার পাগল করে দেবে। কারণ অকারণ সময়ে অসময়ে আমার এই গভীর আদরে অভ্যস্ত হতে হবে। আমি বড়ই বেসামাল। আমার বইয়ের লাজুক মুখটা আমাকে পাগল করে দেয়। মিম এবার সত্যিই লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। আরুষের হাতে মিমের হাত আরেকটু শক্ত করে গেল। আরুষ পুনরায় হেসে ফিসফিস করে বলল, একটা কথা বলি? মিম ছোট করে বলল, একদম না। আরুষ এবার হেসে উঠল, অন্যদিকে মুখ ফেরালো। মিম যে সত্যি বেশ লজ্জা পেয়েছে। আরুষ পুনরায় মিমের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, জাস্ট একটা কথা বলবো। আরুষের গলায় আকুতি ভরে গেল শোনা, তবুও মিম গড়ল না। আরুষকে বারণ করে বলল, না, আর একটা শব্দও না। আর শোনো না, ইস কথাটার মধ্যে কি যেন একটা ছিল, মিমের জানা নেই। খুব করে ইচ্ছে করছে আরুষ বলুক। আরুষ মিমের মনের ভাব বুঝতে পেরে একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, আজকে না, আমার সত্যি মনে হচ্ছে এই মেয়েটাই আমার পুরো দুনিয়া হতে যাচ্ছে। মিম নিজে লাজকতা ভুলে বলল, কেন, এর আগে মনে হয়নি? আরও শেষে বলল, আগে সন্দেহ ছিল, আজ কনফার্ম হয়ে গেল। তা নাচ্ছামাই, বিয়ের পরে এভাবে সারা জীবন আমার নাতনির দিকে তাকিয়ে থাকবে তো? আরও শান্ত গলায় বলল, সারা জীবনও কম পড়ে যাবে, ওকে দেখা শেষই হবে না। আরস তখনও একদৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। মিম দাদির কথায় আরসের মুখের দিকে তাকালো। আরস কি উত্তর দেবে শোনার জন্য। বয়স্ক দাদির মুখে দুষ্টু হাসি। তিশাদের বাড়ির পাশে দাদি বাড়ি। আরসের আগেও দেখেছে দাদিকে। দাদি পুনরায় বলল, এভাবে সারা জীবন আমার নাতনির দিকে তাকিয়ে থাকলে হাসপাতালে যাবে কখন? উপার্জন না করলে আমার নাতনিরে খাওয়াবে কি? আরস মুচকি এসে বলল, ভালোবাসা খাওয়াবো। আরসের কথা শেষ হতেই আশেপাশে সবাই হু হু করে হেসে উঠল। কেউ আবার চিৎকার দিয়ে হাততালি দিয়ে উঠল। মিম লাজুক হেসে মুখের নিচু করে দিল। কিন্তু আরসের কথায় বাদছে যে আশিক বলল, আমি বললে মাথার উকুনো জোনাকি মনে হয়। যাক ভাই, বিয়ের পর বুঝবি বউ কি জিনিস। আশিকের কথা শেষ হতে না হতেই মায়াপুর কুচকে জিরা করতে লাগলো। এই বউ কি জিনিস মানে কি বোঝাতে চাইছো তুমি? আশিক হাত তুলে বলল, আমি কিছু বলিনি, আমি নির্দোষ, সব দোষ এই মুখের। পুনরায় চারিপাশে হাসির রোল বলে গেল। মায়ের রাগী স্বরে বলল, তুমি কি আমাদের বউ জাতিকে অপমান করছো? মায়ের কথায় এবার মেয়েদের সিরিয়াস হতে দেখা গেল। আশিক এবার শুধু নিজের বউকে না, বন্ধুর বউ থেকে শুরু করে আশেপাশে সব ভাই ভ্রাতার বউকে ভয় পেতে শুরু করলো। আশিকের ফেস থেকে হাবিব, আনাস, আদিল, রাফি, আমান আরও সবাই মুখে হাসি চেপে আটকাতে লাগলো। আরও শাসার চেষ্টা করে হাবিবের দিকে তাকিয়ে বলল, আরে দোস্ত বল না। আমি বউ মানে বুঝিয়েছি, বউ খুব আদরের জিনিস, বউকে দেখলে বুক পরাণ জুড়িয়ে যায়। বউ মানে তো আমাদের পৃথিবী। আরে আমি আসল কথা তো বলতেই ভুলে গেছি, বউ আমাদের খুব যত্ন নেয়, বউ তো সব বল। আশিকের কথা ছেলেরা সবাই একসাথে বলে উঠল, ঠিক ঠিক। রাফি বলল, আশিক ব্রো, আমি তোমার সাথে একমত। বউ আমার আদরের জিনিস, না হলে কি আর আমরা এত ঢাকঢোল পিটিয়ে গোষ্ঠী সহকারে এই এক সুখকে ঘরে তুলি? রাফির কথায় আমান বলল, বউ যে কতটা শান্তির এটা প্রত্যেকটা পুরুষের কাছে পরিষ্কার। বিয়ে না করলে হয়তো আফসোসে থেকে যেত, এই বিয়ে কেন করলাম না। আর বিয়ের পর? আরিশা আমানের কথা জানতে চাইল, বিয়ের পর কি অশান্তি? আনহাস আরিশার কথাই বলল, যাক, বিয়ের পর বোনের আমার বুদ্ধি খুলেছে। এতগুলো বউজাতির মধ্যে আমার বোনটাই বুদ্ধিমতী। মেয়েরা এবার সবাই মিলে খ্যাপাক্ত বাঘের মতো খেপে গেল, কেননা তারা এতক্ষণে বুঝতে পেরে গেছে ছেলেরা তাদের এতক্ষণ খুব যত্ন সহকারে পচাচ্ছিল। কিন্তু তাদের মধ্যে আদিল খুব মনোমুগ্ধকর চোখে হানিয়ার দিকে তাকিয়ে বলল, তোমরা যেই চাই বলো, এই দুনিয়ায় আপন বলতে আমি শুধু আমার বউকেই বুঝি। দুঃখ কষ্ট তো সবার সাথে শেয়ার করা যায়, কিন্তু কান্নার পর বউ যখন স্বামীকে সামনে জড়িয়ে ধরে বলে, কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোমার পাশে, এই সামান্য ভরসাটুকুই পাহাড় সমান কষ্টকে হালকা করে দেয়। নতুন করে বাঁচতে ইচ্ছে করে এই একটা মেয়ের জন্য। আদিলের কথায় মেয়েদের একটু স্বাভাবিক হতে দেখা গেলেও হাবিব বলে উঠল, ভাই আমার নতুন, বুঝবা বুঝবা। আদিল সম্বন্ধের কথায় হাসল। আশিক বন্ধুকে সাথে আনিয়ে বলল, আরে কার বিয়ে দেখতে হবে না, আমাদের বউ পাগল আজান তালুকদার তাকবীরের বিয়ে বলে কথা। আদিলকে ব্যঙ্গ করে দেখে সন্ধ্যা আদিলের সাপোর্ট টেনে বলে উঠল, হ্যাঁ, আদিল ভাইয়া আর তাকবীর ভাইয়ের মতো হতে হলে তোমাদের আগে কাজু বাদাম খেতে হবে, তবে না প্রেম কাজের হবে। মেয়েরা সবাই শব্দ করে হেসে উঠল। ছেলেরা সবাই বেশ অপমান বোধ করলো এবার। তাকবীরের কথা উঠতেই হানি বলে উঠল, বাই দ্য ওয়ে, তাকবীরকে ব্রোকে তো দেখছি না, গতকাল মেহেদি সন্ধ্যায় দেখা যায়নি, আজকে গায়ে হলুদেও দেখছি না। হানিফের কথায় আনাস আরাতের দিকে তাকালো। মেয়েটা এই নিয়ে সকাল থেকে মন খারাপ করে আছে। গতকাল বিকেলে তাকবীর অফিসের কাছে শহরে চলে গেছে। এতদিন আদিল অফিস থেকে সবকিছু সামলিয়েছে তো।
আর তাকবির গ্রাম থেকে আদরকে হেল্প করতো, কিন্তু বিয়ে উপলক্ষে আদরকে পুরোপুরি ছুটি দিয়ে দিয়ে নিজে একা হাতে অফিস সামলাচ্ছে। আনাস আদনান তালুকদার তো বিয়ে নিয়ে ব্যস্ত। তাছাড়া তাকবির এসব আনুষ্ঠানিক বিয়ে পছন্দ করে না। তাকবির আগেই পরিবারকে অফার দিয়েছিল বিয়েটা সিম্পলভাবে পড়িয়ে দিতে, কিন্তু রূপালী বেগম নিজের মেয়ে বিয়ে ধুমধাম করেই দেবেন। তাছাড়া আরশের আম্মু আব্বুর ইচ্ছে তাদের ছেলের বিয়েটা খুব বড় করে দেবে। তার মানে আরাতের মন খারাপ এতে না, আরাতের মন খারাপ তাকবিরকে নিয়ে। বিয়ের এতগুলো বছর পার হয়ে গেল, আরাত এত বছরও তাকবিরকে পরিবর্তন করতে পারেনি। সে আগের মতো মানুষের থেকে দূরত্ব, ফ্যামিলির সাথে আড্ডা দেয় না। শুধু তাকবিরের মাঝে পরিবর্তন বললে একটাই এসেছে, আরাত। আরাতের সাথে তাকে হাসতে দেখা যায়, দুষ্টুমি করতে দেখা যায়, আরাত পাশে বসে মন খুলে কথা বলতে দেখা যায়। আর দেখা যায় মাঝে মধ্যে আনাস আদিল আনহা শেখের সাথে টুকিটাকি কথা বলতে। কিন্তু আজকে আরাতের অভিযোগ, তাকবির সব ছেলেদের মতো কেন না, সবাই কত মজা করে, সে কেন করে না? আনাস তার বুড়ি আনাস তার বুড়িকে সকাল থেকে লক্ষ্য করেছে। সবার মাঝে হাসি খুশি থাকলেও মেয়েটা তাকবিরকে মিস করছে। সবার মুখে একই কৌতূহল, তাকবির কোথায়? তাকবিরকে নিয়ে সবার মধ্যে এত কৌতূহল সৃষ্টি হতে দেখে আরাত সবাইকে তাজ্জব করে দিয়ে বসা থেকে উঠে বাড়ির দিকে যেতে যেতে বলল, একটা গান আছে না, বাবা তোমার দরবারের সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। আমরা সবাই পাগল, শুধুমাত্র আমার উনি ছাড়া। এই জন্য সে এখানে নেই। কেউ বুঝল না আরাতের হঠাৎ রাগের কারণ। আনাস বোনের অভিমান দেখে হাসল। স্বামীর উপর অকারণে রেগেও থাকবে, আবার স্বামীর জন্য অকারণে সবাইকে রাগও দেখাবে। পরিবেশটা হঠাৎই থম মেরে গেল। আনাস পরিবেশটা খুব স্বাভাবিক করতে আশিক হাবিবকে ইশারা দিয়ে কিছু একটা পুনরায় বোঝাতে আহিলকে ইশারা করল। পুনরায় ধীরে ধীরে অনুষ্ঠান বক্সের তালে তালে হাসি মোচা হই হুল্লোড়ে মেতে উঠল। বক্সে বেজে উঠল চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষকি তাতে। গানে তালে তালে সবার হাততালি, চিল্লানি তো আছে। আহবি এবার গানের সাথে নিজেও সুর মিলে নূরপ্রিয়া ও নূরপ্রিয়া দুজনের দিকে তাকিয়ে গাইতে লাগলো, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষকি তাকতে। আলবির তাকানোতে নূরপ্রিয়া মাথা নিচু করে নিল, আর নূরপ্রিয়া দুষ্ট হয়েছে আলবির চোখের দিকে চেয়ে রইল। আলবি এখনো কনফিউজড কোনটা কে হতে পারে, তাই দুজনের সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে নূরপ্রিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে গান গাইতে লাগলো। ও টাঙ্কেওয়ালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো। সাথে সাথে আহিন আলবির সামনে এসে আলবির হাত ছাড়া মেরে সরিয়ে দেয়। আলবি জিব্বায় কামড় দিয়ে সরি বলল। আহিন চোখ রাঙিয়ে নূরপ্রিয়ার হাত ধরে নাচতে নাচতে গাইতে লাগলো, একা একা এ পথে চলো না, আর কারো নজর পড়ে না। গানটা শেষ হওয়ার সাথে সাথে সাউন্ড বক্সে আরেকটা গান বেজে উঠল। এবার সবাই একসাথে দাঁড়িয়ে বক্সের তালে তালে ডান্স করছে। আনাস, আদিল, আশিক, হাবিব, রাফি, আমান, হাবিব কেউই বাদ পড়েনি। সবাই একসাথে ডান্স করতে লাগলো। याद रखना मेरे कहना, ये दिल मिल जाना है, हम तेरे दीवाने हैं, हम आशिक মাস্তানে हैं। ডান্স শেষ হতেই সবাই একসাথে হাততালিতে মাতিয়ে উঠল। পরিবেশটা বিয়ে বাড়িতে আনন্দ যেন সবাইকে মাতিয়ে তুলছে। ছেলেরা ডান্স করে অনেকেই ক্লান্ত, কে কোথায় বসে পড়েছে ঠিক নেই। আয়রা আর হানিয়া দ্রুত তাদের জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করলো। এত এত আনন্দের মধ্যে অন্ধকারের রাস্তা ভেদ করে তাকবীরের মার্সিডিজ এসে থামলো উঠানের এক পাশে। গাড়ি থেকে ক্লান্ত শরীর নিয়ে নেমে এলো তাকবীর। এসে চারিপাশে বক্সের সাউন্ডে বিরক্ত হলো কিছুটা। উঠোনে এক নজর চোখ বুলিয়ে শরীরে কালো কোট কোনোয় ভাঁজ করে নিয়ে বাড়ির ভেতরের দিকে পা বাড়ালো। আনাস তাকবীরকে দেখে পিছু ডেকে উঠল, ভাইয়া। তাকবীর জায়গায় দাঁড়িয়ে গেল, কিন্তু পিছু ফিরল না। আনাস তাকবীরের দিকে এগিয়ে এসে বলল, ভাইয়া বুড়ি অভিমান করে রুমে চলে গেছে। তাকবীর ভ্রু কুচকালো পেছন থেকে, এক নজর সবাইকে চোখ বুলিয়ে নিল। সবার মধ্যে আরাতকে চোখে পড়ল না। তাকবীর আনাসের দিকে তাকাতে আনাস মুচকি এসে পুনরায় বলে উঠল, তুমি নেই অনুষ্ঠানে, এই কারণে রাগ করেছে তোমার উপরে। ভাইয়া আমার বোনটা ছোট, কবে তুমি বলতে পাগল হয়ে গেল বলো তো? আনাসের কথাই আজ আর তাকবীরকে মুচকি হাসতে দেখা গেল না। গম্ভীর গলায় বলল, তোর ছোট বোন আমার 2 বাচ্চার মা, সে তো আমি বলতেই পাগল থাকবে। কথাটা বলে তাকবীর পুনরায় চলে যেতে নিল। আনাস তাকবীরের সামনে এসে পথ আটকে বলল, ভাইয়া কি হয়েছে, টেনশন করছো কেন? তাকবীর আনাসের মুখের দিকে তাকালো। তাকবীর আনাসকে কিছু না বলেও আনাস কেমন করে যেন সবকিছু বুঝে যায়। আজকে তাকবীরকে সে আগের মতো লাগছে। অন্য সময় হলে আনাসের সাথে টুকিটাকে দুষ্টুমি করতো, কিন্তু আজকে তাকবীরকে একটু বেশি গম্ভীর দেখা যাচ্ছে। আনাসের প্রশ্নে তাকবীর কোনো ভনিতা ছাড়া সোজাসাপটা বলল, লন্ডনে বিজনেসটা ক্যান্সেল করতে হবে। আনাস অবাক গলায় বলল, হোয়াট, বাট হোয়াই? মিস্টার দীপ্ত চৌধুরী ঝামেলা করেছে আমাদের লন্ডনে অফিসে ভেঙে, সে শপিং সেন্টার করতে চায়। সে প্রথমে ক্যাশের অফার দিয়েছিল, কিন্তু আমি ইগনোর করি। আজকে সে মিটিং রুমে আমাকে ব্ল্যাকমেল করে। আর তুমি তাকে ছেড়ে দিলে? দীপ্ত চৌধুরী লন্ডনের বাসিন্দা, সাথে অনেক ক্ষমতাবান। তার সাথে লড়াই করতে কয়েক বছরের জন্য লন্ডনে থাকতে হবে, তবে তাকে দমানো যাবে। বাট আই এম নট ইন্টারেস্টেড। তাহলে তোমার প্ল্যান কি?
আই এম টায়ার্ড, সকালে কথা হবে। তাকবীর চলে গেল। আনাস পুনরায় সবার মাঝে ফিরে এলো। বক্সের গান এখনো বেজে চলেছে। আশিক আলবিকে গান দিতে বলল। আলবি যেই কয়েক সেকেন্ডের মধ্যে বক্সে আরেকটা গান বেজে উঠল। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যায়। গানটা আশিক মায়ের সামনে এসে মায়ের হাত টেনে ধরে নিয়ে বক্সের সাথে সুর মিলাতে মিলাতে নাচতে নাচতে লাগলো। আর মায়া গানের সাথে সাথে প্রশ্ন করতে লাগলো, যেন ঢাক আছে তার, কাঠি নাই, মানে তোকে ছাড়া আমার হালটা যে তাই। মাত বলল। তারপর আশিক আবার বলল, ভাবুক যা খুশি সবাই। সবাই কি ভাববে আজ ফাগুনি পূর্ণিমা রাতে? হুম, চল পালিয়ে যাই। কোথায় যাব? এবার আনাস আয়রার সাথে ডান্স করতে লাগলো। আরস বলল, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালিয়ে যাই। আয়রা বলে, আরে বাবা যাবো তো কোথায়? আনাস বলল, দূর আকাশে যাব, বাসা বানাবো রে, থাকবো দুজন একসাথে। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালিয়ে যাই। বলল, বৈশাখে ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা। হানিয়া বলল, আচ্ছা। তখন থেকেই যেন আনমনা মন, আর উঠোন লাগে শুধু বেকা। নাচতে নাচতে চললে উঠোন বেকাই লাগে। আমার উঠান লাগে শুধু বেকা, চল পালিয়ে যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালিয়ে যাই। এবার হাবিব বলল, তোর আঁখি দুটো যেন মাতলা নদী, করেছে আমায় পাগল। সন্ধ্যা বলল, তাই নাকি? রাফি বলল, তোর সঙ্গ না পেলে সারাদিন কেমন আনচান আনচান করে মন। মীরা বলল, বাবা এত প্রেম? আমার আনচান আনচান করে মন গো, চল পালিয়ে যাই। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালিয়ে যাই। আলবি নুরপিয়া চারজন মিলে ড্যান্স করতে লাগলো পরের লাইনগুলো তোমরা ইউটিউব থেকে শুনে নিও। এই পুরোটাই একদম এন্ড পর্যন্ত। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালিয়ে যাই, এতটুকুই লেখা।